তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হয়ে গেল? বাড়ি বাড়ি ফর্ম বিলি, ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজা। বাংলায় এসআইআর এর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সিও দপ্তর থেকে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে, কিভাবে এই এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে হবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তথ্য জানানো হয়েছে সিও দপ্তর থেকে বিএলওদের। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল। ইতিমধ্যেই বুথ স্তরে অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিও দপ্তর থেকে নির্দেশিকা জারি করানো হয়েছে। সিও দপ্তর থেকে ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে প্রত্যেক বিএলওকে। সিও দপ্তর থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে কিভাবে এই এসআইআর এর কাজ হবে, বিএলওদের কিভাবে ফর্ম পূরণ করতে হবে, তাছাড়া কিভাবে ফর্ম সংগ্রহ করতে হবে সে বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কি বলা হয়েছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অপরদিকে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে প্রস্তুতি সেরে ফেলতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও পশ্চিমবঙ্গে কোন কোন নথি জারি করা হতে পারে সে বিষয়ে কিন্তু তথ্য চলে এসেছে। শুধুমাত্র একটি নথি থাকলেই হয়ে যাবে, কোন সেই নথিটি সেটাও কিন্তু জানতে পারবেন। কোন বয়সে কোন কোন নথি দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং পরে আরেকটি কিন্তু আপনারা তারিখ দেখতে পাচ্ছেন 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কোন কোন নথি দিতে হবে। এরপরই বলা হয়েছে 2/12/2004 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে এই চারটি কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বাড়ি বাড়ি ফর্ম বিলি, ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজা। বাংলায় এসআইআর এর তোড়জোড় শুরু। ইতিমধ্যেই কিন্তু বাংলায় এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কি জানানো হয়েছে সিও দপ্তর থেকে বিস্তারিত তথ্য জেনে নিন। দেখুন বলা হয়েছে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনে তোড়জোড় শুরু হয়ে গেল। ইতিমধ্যেই বুথ স্তরের অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কি করতে হবে সে বিষয়ে কিন্তু সিও দপ্তর থেকে জানানো হয়েছে। বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই সময় সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের। ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3 বার কোনো বাড়িতে যাবেন। বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবে বিএলওরা। মূলত বুঝতেই পারছেন সিও দপ্তর থেকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। প্রত্যেক বিএলও কিন্তু বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, অর্থাৎ আপনার বাড়িতেই কিন্তু ফর্ম আসবে, আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না। আপনার বাড়িতে বিএলও ফর্ম নিয়ে আসবে এবং সেই ফর্মটি কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আপনার যে ভোটার লিস্টে নাম রয়েছে তার তথ্যগুলো থাকবে। তাছাড়া ভোটার কার্ডে আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটিও কিন্তু সেখানে চেটানো থাকবে। এরপর আপনাকে কিন্তু নতুন একটি ছবি দিতে হবে এবং বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো পূরণ করে আবারও কিন্তু বিএলওকে দিতে হবে এবং আপনাকে একটি কিন্তু নথি দিতে হবে। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই নথিটি দিতে হবে না এবং কোন কোন নথির কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি একটু বড় হবে, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন বলা হয়েছে বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ সংশোধনে 65 লক্ষ নাম বাদ গিয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিহারে খসড়া লিস্টে 65 লক্ষ নাম বাদ গিয়েছে। এখনো পর্যন্ত চূড়ান্ত লিস্ট কিন্তু প্রকাশ করা হয়নি। এই যে আগস্ট মাসটি, এই আগস্ট মাসটি যাবে এরপরেই কিন্তু চূড়ান্ত লিস্ট প্রকাশ করা হবে বিহারে। তার আগেই কিন্তু 65 লক্ষ নাম বাদ গিয়েছে, অর্থাৎ যে খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে কিন্তু 65 লক্ষ নাম বাদ গিয়েছে। তবে যদি কেউ যোগ্য হয়ে থাকে এই 1 মাস সময় পাবে, এই 1 মাসের মধ্যে কিন্তু তাকে আবেদন করতে হবে এবং যদি সেই 65 লক্ষের মধ্যে তার নাম থেকে থাকে অবশ্যই কিন্তু সেই ব্যক্তিকে যোগ্য বলে প্রমাণ করতে হবে অথবা যে কোনো একটি কিন্তু নথি সহকারে সেই ব্যক্তিকে আবেদন করতে হবে ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। তাছাড়াও বলা হয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিচ্ছে কমিশন। সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সিও দপ্তর থেকে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি ইউনিমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের, অর্থাৎ ফর্মটি কিন্তু বিএলওদের পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি। বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দিতে হবে। বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে হবে এবং সংগ্রহ করতে হবে। 3 বার যেতে হবে তাদের, অর্থাৎ যদি কেউ বাড়িতে না থাকে সেক্ষেত্রে সেই বাড়িতে কিন্তু 3 বার যাবে বিএলও। তারপরেও যদি সেই ব্যক্তিকে পাওয়া না যায় সেক্ষেত্রে বিএলও অনুপস্থিত বলে কিন্তু ধরে নেবে। এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে বিএলওদের। ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের এজেন্ট রয়েছে বুথ স্তরে, তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের। গোটা বিষয়টি বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করে দেওয়া হলো এবং বিএলওদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সিও দপ্তর থেকে। তবে কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ে কি তথ্য চলে এসেছে সেটাও একটু পরে আপনারা জানতে পারবেন। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রত্যেক বিএলওকে নির্দেশিকা পাঠানো হয়েছে সিও দপ্তর থেকে। তাছাড়াও জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে অর্থাৎ যে ইউনিমারেশন ফর্মটি দেওয়া হবে তাতে ভোটারের ইপিক নম্বর থাকবে, ভোটার কার্ডের ছবি থাকবে বাদিকে,
ডান দিকে বর্তমান সময়ে নিজের ছবি বসাতে হবে। ফর্মটি পূরণ করে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। সেটি পাসপোর্টও হতে পারে, জন্মের শংসাপত্র হতে পারে। 2002 সালের আগের ভোটার যদি হন কেউ, তাকে কোনো তথ্য দিতে হবে না, তারপরের হলে নথি দিতে হবে। তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে প্রস্তুতি চরমে উঠেছে। মূলত বুঝতেই পারছেন, এখানে বলা হয়েছে যে ফর্মটি থাকবে, সেই ফর্মের বাঁদিকে কিন্তু আপনার যে ভোটার কার্ডের ছবি রয়েছে সেই ছবিটি থাকবে এবং ডান দিকে কিন্তু বর্তমান আপনার একটি ছবি চিটিয়ে দিতে হবে এবং 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। কোন সেই 11টি নথি, তাছাড়াও কাদের কোনো ধরনের নথি দিতে হবে না সে বিষয়েও কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। তবে একটা কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে, বাবা মায়ের কি নথি দিতে হবে সে বিষয়েও কিন্তু তথ্য চলে এসেছে। বাবা মায়ের কোন নথি দিতে হবে, তাছাড়াও 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থাকলে সেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন কিনা সে বিষয়ে কি বলা হয়েছে সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপরই বলা হয়েছে, এ নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 3 বার যেতে হবে বুঝলাম, কিন্তু কখন? ঘন্টায় 1 বার করে গেলেও 3 বার হয়। কেউ যদি 10 থেকে 15 দিনের জন্য বাইরে গিয়ে থাকেন তার নাম কি উঠবে না? সেই অর্থে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অন্য রাজ্যে স্থানান্তরের নাম বাদ যাওয়া, বিয়ের পর অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে তালিকা সংশোধন হয়, তাতে আপত্তি নেই। কিন্তু এখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না। এসআইআর এর নাম যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের। এখনো বহু মানুষ বন্যার জলে ডুবে রয়েছেন। প্রতি বছর বন্যা হয়, প্রাণ বাঁচাবেন না ঠাকুরদার কাগজ। আসলে গরিব মানুষরা বেশি সমস্যায় পড়বেন। মূলত বুঝতেই পারছেন, এটি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। এরপরই বলা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ইনি কি বলেছেন দেখুন। বলা হয়েছে, রিভিশন স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে সব দলের বৈঠক হয়, বিএলও নিযুক্ত করা হয়। চালু পদ্ধতির বাইরে এক্ষেত্রে স্পেশাল করতে হচ্ছে কেন? সর্বদল বৈঠক না ডেকে কেন করতে হচ্ছে? অন্দর মে কুছ কালা হে, বহুত কালা হে। মৃতের নাম বাদ দেওয়া, ডাবল এন্ট্রি বাদ দেওয়া, পুরনো আবেদন খতিয়ে দেখে নতুন ভোটার যুক্ত করা, কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক কাজ করা হচ্ছে নাকি? আসলে তথ্য তালাশ করা হচ্ছে। পরিযায়ী শ্রমিক কি বাড়িতে থাকে? আসলে মানুষের নাম বাদ দিতে অথবা মানুষের সন্দেহের তালিকায় ফেলে দেওয়াই লক্ষ্য। অসমে দেখুন সন্দেহজনক ভোটার বলে দিচ্ছে। বিশেষ করে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ চলছে। বাংলায় খুঁজে খুঁজে সন্দেহজনক নাগরিক করতে চায়, নাগরিকত্বের প্রশ্ন তুলতে চায়, তথ্য তালাশ করতে চায়। এটা নির্বাচন কমিশনের কাজ নয়। জনসংখ্যা গণনার আওতায় পড়ে জেনে শুনে মানুষকে বিপদে ফেলার মনোভাব। স্বাভাবিক সংশোধন ঠিক আছে, কিন্তু অস্বাভাবিক সংশোধন ভালো নয়। অর্থাৎ এটাই কিন্তু সিপিএম এর তরফ থেকে জানানো হয়েছে। এরপর কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এসব আগে হয়েছে কয়েকবার, নির্বাচন কমিশন করতে পারে, কিন্তু এবার এই বিশেষ সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা হচ্ছে। এর মধ্য দিয়ে ভোটার অধিকার হরণের প্রবণতা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। নির্বাচন কমিশনের ভূমিকায় যে প্রশ্ন উঠছে তা মোটেও শুভ নয়। সুপ্রিম কোর্টে এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে, আবার শুনানি হবে। এবারের গণনা বিতর্কিত। আমরা বলিনি মৃত ভোটারের নাম থাক তালিকায়। পশ্চিমবঙ্গে 2টি নির্বাচন ছাড়া বাকি সব প্রহসন। 2টি নির্বাচনে ঝামেলা হয় অবশ্য, স্বচ্ছ নির্বাচনই চাই, কিন্তু মানুষ ভোটাধিকার হারান সেটা মানতে পারবো না। তাই আমরাও কংগ্রেসকে বলেছি মানুষকে সাহায্য করা হোক। রাজ্য সরকারকেও বলবো ভোটারদের প্রয়োজনীয় তথ্য প্রদান করুক। যদিও বিজেপি নেতা অর্থাৎ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, রাহুল সেনার বক্তব্য, তৃণমূল চায় ভোটার তালিকায় যেমন আছে তেমন থাকুক, কোনো সংশোধন না হোক। কারণ হলেই ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলমান, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে। কমিশন যে নির্দেশ দিয়েছে, বারবার প্রয়োজন হলে ফর্ম ফিল আপ করিয়ে সব যাচাই করা হবে। অর্থাৎ শুদ্ধতা চাইছে কমিশন। তাহলে একবার যেতে বলতো, শুদ্ধতাকে পরখ করে দিতে চাইছে। এতেই আপত্তি তৃণমূলের, কারণ তাতে তাদের সর্বনাশ। তাই নানা তথ্য ছড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু কমিশন একেবারে স্থিরভাবে কর্তব্য পালন করছে যাতে সঠিক ভোটারের নাম থাকে, ভুয়ো ভোটার, বিদেশিদের নাম বাদ যায়। কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। অর্থাৎ এটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ কোন কোন দলের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে জানতে পারলেন, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে বিএলওদের সেটাও কিন্তু আপনারা জানতে পেলেন। অর্থাৎ বিএলওদের কিন্তু বাড়ি বাড়ি ফর্ম পূরণের জন্য অথবা বাড়ি বাড়ি কিন্তু ফর্ম বিলি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিও দপ্তর থেকে, এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এই কাজটি শুরু হয়ে যাচ্ছে। তাছাড়াও আরও একটি আপডেটে দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে। এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের চিঠি কমিশনের, অর্থাৎ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই বিষয়ে সিওদের চিঠি পাঠানো হয়েছে।
বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর এর কাজ। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও এর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিওদের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেক রাজ্যের সিওর কাছে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে, যাতে এই এসআইআর এর প্রস্তুতির যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলা যায়। অর্থাৎ বিএলওদের ট্রেনিং থেকে শুরু করে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সেরে ফেলা হয় সে বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সিও গুলোকে। কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও সুপারভাইজারেরা। সিও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন করে বিএলও থাকবেন। কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে। বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসার শূন্য পদ পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে এসআইআর এর বিষয়ে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলওকে অবগত করতে হবে। তারা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিও দপ্তরকে। কোনো রাজনৈতিক দলের বিএলএ না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি এও জানিয়েছে বিএলও সুপারভাইজার বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দেওয়া হবে সিও দপ্তরকে। অর্থাৎ সিও দপ্তরকে যাতে এই বিষয়ে সমস্ত ধরনের তথ্য দেওয়া হয় সে বিষয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। কমিশন সূত্রে খবর, এ রাজ্যে যে কোনো সময়ে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। 12ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, তারপরেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। অর্থাৎ মূলত বুঝতেই পারছেন 12ই আগস্টের পরেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে পারে, এই ধরনের কিন্তু একটি নির্দেশ এসেছে। অর্থাৎ সূত্র মারফত থেকে কিন্তু এটাই জানা যাচ্ছে। তবে তার আগেও কিন্তু হতে পারে, কারণ যে হিসেবে বর্তমানে এই কাজগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই হিসেবে কিন্তু বলা যাচ্ছে তার আগেও কিন্তু হতে পারে। তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে 12ই আগস্টের পরেই কিন্তু হতে পারে, কারণ 12ই আগস্ট সুপ্রিম কোর্টে কিন্তু মামলার শুনানি রয়েছে। শুনানির পরেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে। পশ্চিমবঙ্গে যে কোনো সময় কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে এবং ইতিমধ্যেই বিএলওদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে। তাছাড়াও বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আপনারা ওয়েবসাইটে 2002 সালের ভোটার লিস্ট পাবেন। তবে আপাতত 11টি জেলার কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত বাকি জেলাগুলির কিন্তু লিস্ট প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই কিন্তু সেই লিস্টগুলো প্রকাশ করা হবে। তবে যে কয়েকটি জেলার লিস্ট দেখা যাচ্ছে এই বিষয়ে অলরেডি কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে কিভাবে সেই লিস্টগুলো দেখবেন। সেই লিস্ট দেখার জন্য অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করুন, সেখানে কিন্তু ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন। তাছাড়াও যে এনুমারেশন ফর্মটি রয়েছে সেটা কিভাবে পূরণ করবেন, কোন কোন নথি লাগবে সে বিষয়েও কিন্তু ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে। সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আপাতত কিন্তু এটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। এবং একটি কিন্তু আপনারা এখানে ডেডলাইন দেখতে পেলেন, 12ই আগস্টের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ 12ই আগস্টের পরেও কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে এবং 12ই আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলার শুনানি রয়েছে। যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। এবং অনেকেই বলছেন যে কোন কোন নথি পশ্চিমবঙ্গের জন্য হতে পারে, সেই নথিগুলো এখন আমরা দেখে নিচ্ছি। তার আগে জেনে নিচ্ছি কোন কোন বয়সে কোন কোন নথি দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ আপনার নিজের জন্য কিন্তু যে কোনো একটি নথি সরবরাহ করতে হবে। 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে। মূলত বুঝতেই পারছেন যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে তাদের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ যে কোনো একটি, হয় আপনি জন্ম তারিখ প্রমাণ করতে পারেন, না হলে কিন্তু জন্মস্থান প্রমাণ করতে পারেন, যে কোনো একটি নথি দিতে হবে 11টি নথির মধ্যে। এরপরই আরেকটি কিন্তু আপনারা তারিখ দেখতে পাচ্ছেন 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কোন কোন নথি দিতে হবে। এখানে কিন্তু দুটি নথি আপনাকে দিতে হবে। দেখুন এখানে কিন্তু দুটি নথি রয়েছে। কোন কোন নথি?
তো এই যে আপনাদের আমি বিষয়গুলি দেখাচ্ছি এগুলো কিন্তু বিহারের ক্ষেত্রে, তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যদি পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই নথিগুলি লাগবে। নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন, অর্থাৎ নিজের জন্য কিন্তু একটি নথি, এবং নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন। অর্থাৎ এখানে কিন্তু দুটি ডকুমেন্টস দিতে হবে, একটি আপনার বাবা অথবা মায়ের এবং আরেকটি নিজের। অর্থাৎ আপনার নিজের জন্য কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি নথি, এবং আপনার বাবা অথবা মা, হয় আপনি বাবার দিতে পারেন না হলে কিন্তু মায়ের দিতে পারেন, বাবা অথবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি। অর্থাৎ যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে রয়েছে তাদের কিন্তু এই দুটি নথি দিতে হবে। এরপরই বলা হচ্ছে 2/12/2004 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে এই 4টি কিন্তু নথি লাগবে, তবে শেষের নথিটি কিন্তু সবার জন্য না। অর্থাৎ এখানে কিন্তু 3টি নথি রয়েছে, এবং যে শেষের নথিটি রয়েছে কেউ যদি ভারতীয় না হয়ে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু তার জন্য একটি পাসপোর্ট অথবা যে কোনো একটি কিন্তু বৈধ নথি দেখাতে হবে। নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন, অর্থাৎ নিজের জন্য কিন্তু এই নথিটি। এরপর 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে, নিচের দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি। এরপর 3 নম্বরে মায়ের জন্য জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ এখানে কিন্তু 3টি ডকুমেন্ট দিতে হবে, 1 নিজের, 2 বাবার এবং 3 নম্বর মায়ের। অর্থাৎ 3 জনেরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু এই 3টি তারিখ উল্লেখ করা রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিচ্ছি, সবার ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে না। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগেও হয়ে থাকে এবং যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার নিজের এই যে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি চাওয়া হচ্ছে সেই নথিটি কিন্তু দিতে হবে না। অর্থাৎ এখানে যে নথিটি চাওয়া হচ্ছে এই নথিটি কিন্তু দিতে হবে না, শুধুমাত্র এনিউমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত কিন্তু নথি দিতে হবে না যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, এবং যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের জন্য জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে, যে 11টি নথির কথা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। এবং যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে এই অতিরিক্ত নথিটি দিতে হবে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। এবং সেম নিয়মেই কিন্তু এই যে জন্ম তারিখটা উল্লেখ করা রয়েছে এই জন্ম তারিখের ক্ষেত্রেও, অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে এবং যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে না। শুধুমাত্র যারা 2/12/2004 সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত নথিগুলো দিতে হবে। এখন কথা হলো এখানে যে বাবা মায়ের নথি চাওয়া হচ্ছে এক্ষেত্রে কি বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তারা কি ছাড় পাবে? হ্যাঁ, এখানেও কিন্তু তারা ছাড় পাবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে বাবা মায়ের যে এখানে নথিগুলো চাওয়া হচ্ছে সেই নথিগুলো কিন্তু দিতে হবে না। অর্থাৎ বাবা মায়ের নথির ক্ষেত্রে কিন্তু আপনারা এই 2002 সালের ভোটার লিস্টটা দিতে পারেন। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে আপনার বাবা মায়ের নাম রয়েছে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ বাবা মায়ের যে নথিগুলো চাওয়া হচ্ছে সেখানেও আপনারা এই 2002 সালের ভোটার লিস্টটা দাখিল করতে পারেন। মূলত বুঝতেই পারছেন এই কারণেই কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং 2002 সালের সর্বশেষ পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল। আশা করছি এখান থেকে সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এক কথায় বুঝে নিন, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে অথবা আপনার বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে আপনার যে বাবা মায়ের ডকুমেন্টস চাওয়া হচ্ছে বাবা মায়ের ডকুমেন্টসও কিন্তু আপনাকে দিতে হবে না এবং আপনার যে ডকুমেন্টটি চাওয়া হচ্ছে সেটাও কিন্তু দিতে হবে না। অর্থাৎ এক কথায় 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম থাকে অথবা নিজের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা একটা নথি হয়ে দাঁড়াচ্ছে। 11টি নথির সাথে এই নথিটিও যুক্ত হয়ে যাচ্ছে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি কোন 11টি নথির কথা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বিহারের ক্ষেত্রে। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ। এবং 2 নম্বরে বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক অথবা ডাকঘর অথবা এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট। 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো শিক্ষাগত সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 6 নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, যেটা রাজ্য দ্বারা জারি করা হতে হবে। 7 নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট।
8 নম্বরে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যে কোনো জাতি শংসাপত্র দিয়েও কিন্তু আপনি এটা প্রমাণ করতে পারবেন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 9 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ এনআরসিতে যদি কারোর নাম থেকে থাকে সেখানেই এটা বিদ্যমান হবে। এরপর 10 নম্বরে বলা হয়েছে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার দিয়েও কিন্তু হবে। 11 নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ জমির দলিল দিয়েও প্রমাণ করা যাবে। অর্থাৎ এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলেই হয়ে যাবে। যদি আপনার ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রেই কিন্তু একমাত্র এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করতে হবে। বিহারের ক্ষেত্রে এই নথিগুলি এবং সূত্র মারফত থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই সেম নথি হবে। কারণ যদি এই সেম নথি না হয় তাহলে নির্বাচন কমিশনের যে সমতার বিষয়টি থাকবে সেই সমতার বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবে। অর্থাৎ এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলেই হয়ে যাবে। তবে এখানে আগেই আপনাদের আমি জানিয়ে দিলাম, আবারও জানিয়ে দিচ্ছি, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে অথবা আপনার বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে একটি নথি চাওয়া হচ্ছে এই 11টির মধ্যে, সেই নথিটি কিন্তু আপনাকে দিতে হবে না। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি কারো নাম থেকে থাকে শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে তাকে জমা করলেই হয়ে যাবে। এবং তাছাড়াও বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে, যদি বাবা মায়ের নামও 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেই 2002 সালের ভোটার লিস্টে কিন্তু দাখিল করলেই হয়ে যাবে। অর্থাৎ বাবা মায়ের কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে না। মূলত বুঝতেই পারছেন এই কারণেই কিন্তু 2002 সালের ভোটার লিস্টে এতটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, তাছাড়াও যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।